সো আজকে আমরা আলোচনা করব হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে আমাদের মৌলের যে পর্যায়বৃত্ত ধর্মগুলো আছে তার মধ্যে সবার প্রথম যে পর্যায়বৃত্ত ধর্ম সেটা কি পরমাণু। তাহলে কি বললাম দেখো যে আমাদের মৌলের যে পর্যায়বৃত্ত ধর্মগুলো আছে তার মধ্যে সবার প্রথম পর্যায়বৃত্ত ধর্মটা কি পরমাণুর আকার। এরপর আমরা দেখলাম যে একই পর্যায়ে যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে পরমাণুর আকার হ্রাস পায়, আর একই রূপে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। ঠিক আছে, সেটা আমরা হচ্ছে লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম। তো আজকের ক্লাসে আমরা পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে কথা বলব। সো দেখো নরমালি পারমাণবিক ব্যাসার্ধ বলতে কি বোঝায়, তুমি জেনারেলি চিন্তা করো যে ডিসটেন্সটা মানে লাস্ট কক্ষপথের যে ডিসটেন্সটা সেটাকে আমরা জেনারেলি কি বলে থাকি পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার। ধরো এই পরমাণুতে তিনটা কক্ষপথ আছে, তাহলে নিউক্লিয়াস থেকে তৃতীয় কক্ষপথ পর্যন্ত যে দূরত্ব বা সর্বশেষ কক্ষপথ পর্যন্ত যে দূরত্ব বা যোজ্যতা স্তর পর্যন্ত যে দূরত্ব সেটাই কি হবে পারমাণবিক ব্যাসার্ধ। এখন মৌলের বন্ধন প্রকৃতির উপর ভিত্তি করে আমরা পারমাণবিক ব্যাসার্ধকে তিন ভাগে ভাগ করি। এক নম্বর কি সমযোজী ব্যাসার্ধ বা কোভালেন্ট রেডিয়াস এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে আর সি। আর মানে রেডিয়াস, সি মানে কোভালেন্ট, তাহলে কোভালেন্ট রেডিয়াস। আচ্ছা, সমযোজী ব্যাসার্ধ কোথায় দেখা যাবে? সমযোজী ব্যাসার্ধ তখন দেখা যাবে যখন দুইটা পরমাণু পরস্পরের সাথে সমযোজী বন্ধনে যুক্ত থাকে। যেমন হাইড্রোজেন, যেখানে দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে সমযোজী বন্ধনে যুক্ত। অক্সিজেন হলে অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন হবে, নাইট্রোজেন হলে নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন হবে, ক্লোরিন হলে ক্লোরিন সিঙ্গেল বন্ড কি হবে ক্লোরিন। আচ্ছা, এখানে দুইটা পরমাণু সমযোজী বন্ধনে যুক্ত থাকবে এবং দুইটা পরমাণু একই ধরনের হবে। মানে দেখো দুইটাই হাইড্রোজেন, দুইটাই অক্সিজেন, দুইটাই নাইট্রোজেন, দুইটাই ক্লোরিন। হ্যাঁ, যদি একটা হাইড্রোজেন হয় আরেকটা ক্লোরিন হয় তখন কি করবো সেটাও শেখাবো। আগে আমরা দুইটা পরমাণুকে সেম ধরে শিখি। আচ্ছা, লক্ষ্য করো এখানে মনে করো এই জায়গাটায় কি হচ্ছে, দেখো ধরো এইটা হচ্ছে একটা ক্লোরিন
পরমাণু চিন্তা করি, এটা হচ্ছে কি আরেকটা ক্লোরিন পরমাণু। তাহলে যখন দুইটা ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে সমযোজী বন্ধনে যুক্ত থাকবে তখন তারা একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে। এটার মানে হচ্ছে যে বাম পাশের যে ক্লোরিন পরমাণু আছে তার যে অরবিটাল সেটা ডান পাশের ক্লোরিন পরমাণুর যে অরবিটাল আছে সেই অরবিটালের সাথে কি করছে, ওভারল্যাপ করছে, মানে একটার ভিতরে আরেকটা ঢুকে গেছে। ওকে, ফলে একটা সমযোজী বন্ধন এখানে সৃষ্টি হয়েছে। এখন দেখো এইটা কি বলতো, এটা হচ্ছে বাম পাশের ক্লোরিন পরমাণু নিউক্লিয়াস আর এটা হচ্ছে কি ডান পাশের ক্লোরিন পরমাণু নিউক্লিয়াস। এই দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব কি এটা না? এই দূরত্বটাকে আমরা প্রকাশ করব ডি। এটাকে কি বলে? আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, দুইটা নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, এখন বলো তো এই যে ডি, এই ডি এর অর্ধেক মানে আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেক, এইটা কোথায় থাকবে বলো তো? এইখানে কোথাও থাকবে, এই মাঝামাঝি কোথাও থাকবে না? তাহলে এই যে d/2 বলতেছি আমরা, এইটাকে আমরা কি বলি? সমযোজী ব্যাসার্ধ। মানে আন্তঃনিউক্লিয়ার দূরত্বের যে অর্ধেক সেটাই হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। মানে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে বলা হয় সমযোজী ব্যাসার্ধ। d সমযোজী ব্যাসার্ধ না, d/2 হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। এবার তুমি যদি মনোযোগ দিয়ে অবজার্ভ করো, দেখো সমযোজী ব্যাসার্ধটা কোথায় থাকবে? ঠিক মাঝখানে কোথাও থাকবে। এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটা কি এই পরমাণুটার প্রকৃত ব্যাসার্ধ না? প্রকৃত ব্যাসার্ধ। আবার এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটা কি এই পরমাণুটার প্রকৃত ব্যাসার্ধ। তুমি দেখো যে সমযোজী ব্যাসার্ধটা কিন্তু পরমাণুর প্রকৃত ব্যাসার্ধ একটা ছোট কিনা? সমযোজী ব্যাসার্ধটা হচ্ছে পরমাণুর প্রকৃত ব্যাসার্ধ থেকে কি ছোট আসবে। ওকে, এই জন্য এখান থেকে একটা রিলেশন বের করা হয়েছে যে ডি এর মান আর এ এবং আর বি থেকে কি হবে? ডি এর মান বেসিক্যালি হচ্ছে আর এ প্লাস আর বি থেকে কি হবে? ছোট হবে। ঠিক আছে, তুমি এটা ম্যাথমেটিক্যালি জিনিসটা দেখো। ওকে, আচ্ছা এটা মনে রাখবা, এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসে। হ্যাঁ, যে ডি এর মান আর এ প্লাস আর বি থেকে ছোট। এটা আর এ কি বলো তো? প্রথম পরমাণুটার ব্যাসার্ধ, আর বি কি দ্বিতীয় পরমাণুটার প্রকৃত ব্যাসার্ধ। তাহলে এই ডি এর মান মানে হচ্ছে আন্তঃনিউক্লিয়ার যে দূরত্বটা আছে সেটা কি, সেটা কি হবে? তাদের প্রকৃত ব্যাসার্ধের যোগফল অপেক্ষা সকলে কি হবে? ছোট হবে। কোন ক্ষেত্রে? সমযোজী ব্যাসার্ধের ক্ষেত্রে। ওকে, বুঝে গেল? সমযোজী ব্যাসার্ধ খুবই সিম্পল। আচ্ছা, এখন দেখো এখানে যদি আমরা দুইটাই হাইড্রোজেন চিন্তা করি, দুইটাই অক্সিজেন চিন্তা করি, দুইটাই নাইট্রোজেন চিন্তা করি বা দুইটাই ক্লোরিন চিন্তা করি, তাহলে আমরা এই d/2 দিয়ে খুব ইজিলি বের করে ফেলতে পারবো। কিন্তু সমস্যাটা হবে কখন? যখন তোমার দুইটা পরমাণুর সাইজ ডিফারেন্ট হবে, ধরো একটা ছোট আর একটা বড়, তখন তুমি কি করবে? দেখো তখন তো তুমি ঝামেলা করে যাবা। ধরো একটা ছোট নিলাম আরেকটা আমরা বড় নিলাম, একটা ছোট একটা বড় নিলাম। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। ধরো এটা হচ্ছে আমাদের এ পরমাণু বাম পাশেরটা, আর পাশেরটা কি বি পরমাণু। ঠিক আছে, এখন কিন্তু তুমি আন্তঃনিউক্লিয়ার দূরত্বের যে অর্ধেক আছে ওইটা দিয়ে যদি সমযোজী ব্যাসার্ধ বের করো তাহলে কিন্তু ব্যাসার্ধের মানটা সঠিক আসবে, যেটা একটা ছোট আর একটা বড়। তো এই ক্ষেত্রে আমাদের একটা সূত্র লাগবে।
হয় এভাবে আর এ প্লাস আর বি, তাহলে আর এ হচ্ছে এ পরমাণুর প্রকৃত ব্যাসার্ধ আর আর বি হচ্ছে বি পরমাণুর প্রকৃত ব্যাসার্ধ। এই দুটো যোগ করবা, যোগ করে মাইনাস করতে হবে 0.09, এখানে একটা পরম মান চিহ্ন দিয়ে লিখতে হবে ডেল্টা ইএন, এরকম একটা ফর্মুলা আছে আমাদের। আর এ বি সমান কি আর এ প্লাস আর বি মাইনাস 0.09 পরম মান চিহ্নের ভিতরে ডেল্টা ইএন। এটা কি ডেল্টা ইএনটা হচ্ছে এখানে এটা হচ্ছে এখানে এ ও বি পরমাণু, এ ও বি পরমাণু তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য। ঠিক আছে, আর এ কি এখানে আর বি কি আর এ হচ্ছে এ পরমাণুর ব্যাসার্ধ আর বি হচ্ছে বি পরমাণুর ব্যাসার্ধ। আর এই যে ফর্মুলাটা আমরা দেখলাম, হ্যাঁ এই ফর্মুলার একটা নাম আছে, এটাকে বলে স্টিভেনসনস ফর্মুলা। অর্থাৎ যদি দুইটা পরমাণুর সাইজ ডিফারেন্ট হয়, ঠিক আছে, একটা ছোট হয় আর একটা বড় হয়, তাহলে তোমাকে এই সূত্র দিয়ে সহজে ব্যাসার্ধ বের করতে হবে। সেম সাইজ হলো ইজি, জাস্ট দুইটা নিউক্লিয়াসের ডিসটেন্স বের করে 2 দিয়ে ভাগ, কিন্তু ডিফারেন্ট সাইজ হলে এইভাবে বের করতে হবে। বুঝলে এটা তাহলে সহজে ব্যাসার্ধ কি আর। এখন নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ধাতব ব্যাসার্ধ বা মেটালিক রেডিয়াস, এটাকে প্রকাশ করা হয় আর এম দিয়ে, ঠিক আছে। আচ্ছা ধাতব ব্যাসার্ধ কোথায় থাকে? ধাতব ব্যাসার্ধ থাকে কোথায়? ধাতব বন্ধনে, কোথায় থাকে? ধাতব বন্ধনে থাকে। আচ্ছা তোমরা ধাতব বন্ধন করে আসছো না, 9 পড়ছিলাম একটু পরে। ধাতব বন্ধনে কি হয় দেখো, তোর এটা একটা পরমাণু, তাহলে এরকম আরেকটা পরমাণু নিয়ে আমরা দেখো ধাতব বন্ধনে কি হয় যে এই পরমাণুগুলো এইভাবে একটার সাথে আরেকটা টাচ করে থাকে, একটার ভিতরে আরেকটা ঢুকবে না, জাস্ট গায়ে গায়ে টাচ করে থাকে, ঠিক আছে, এটা ধাতব বন্ধন। তাহলে ধরো আমি দুইটা পরমাণু নিলাম, তাহলে এরা জাস্ট একটার গায়ে আরেকটা টাচ করে আছে। তাহলে এখনো সেম ওয়েতে আমরা কি করব, দুইটা পরমাণু কি বের করব, নিউক্লিয়াস দ্বয়ের দূরত্ব বা আন্তঃনিউক্লিয়ার দূরত্ব ডি, ডি এর যে অর্ধেক
মানটা আর এ প্লাস আর বি কি হবে সমান হবে সমান হবে ঠিক আছে এবং ধাতব ব্যাসার্ধ কি এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এখান থেকে শুরু করে এতটুকু এটুকু হচ্ছে আমাদের ধাতব ব্যাসার্ধ আচ্ছা এবার লক্ষ্য করো এবার এই ধাতব ব্যাসার্ধের মানটা কি পরমাণুর প্রকৃত ব্যাসার্ধের সমান আসছে না আগেরবার কি হয়েছিল আগেরবার ধরো ধাতব ব্যাসার্ধ এখানে ছিল এতটুকু যে ডিসটেন্স এটা কিন্তু পরমাণুর প্রকৃত ব্যাসার্ধ থেকে ছোট ছিল এইবার ধাতব ব্যাসার্ধের মানটা প্রকৃত ব্যাসার্ধ কি সমান আসছে তাহলে বুঝতে পারলাম তো ধাতব বন্ধন কারা দেখাবে ধাতু দেখাবে যেমন সোডিয়াম আছে ম্যাগনেসিয়াম আছে অ্যালুমিনিয়াম আছে তাহলে সমযোজী ব্যাসার্ধ বুঝলাম ধাতব ব্যাসার্ধ বুঝলাম নেক্সট কি করব দেখি শুনো তিন নাম্বার আসো সেটা হচ্ছে আমাদের কি ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বা ভ্যান ডার ওয়ালস রেডিয়াস যেটাকে প্রকাশ করা হয় কি দিয়ে যেটাকে প্রকাশ করা হয় আরভি দিয়ে প্রকাশ করা হয় আরভি দিয়ে প্রকাশ করা হয় আচ্ছা ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ শব্দটা যখনই আমাদের মাথায় আসবে তখনই আমাদের এটা মনে করে যেতে হবে যে আচ্ছা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলে একটা জিনিস আছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলে জিনিস আছে তো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কোথায় কাজ করে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল মূলত কাজ করে হচ্ছে গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে হ্যাঁ যেমন মনে করো তুমি একটা অণু নিয়ে Cl2 আর একটা অণু নিলে Cl2 এটাও একটা ক্লোরিন গ্যাসের অণু এটাও একটা ক্লোরিন গ্যাসের অণু তাহলে এই দুটো অণুর মাঝে কি একটা আকর্ষণ বল কাজ করবে না সেই আকর্ষণ বলটা খুবই দুর্বল হবে তাহলে ওই দুর্বল আকর্ষণ বলের নাম আমরা কি দিচ্ছি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল মানে গ্যাসীয় পদার্থের অণুসমূহের মধ্যে যে দুর্বল আকর্ষণ বল কাজ করে তাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল আচ্ছা এখানে মনে করো আমরা কতগুলো নিষ্ক্রিয় গ্যাসের কথা চিন্তা করি হিলিয়াম নিয়ন আর্গনের কথা আমরা চিন্তা করি তোমরা জানো যে নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণত একক পরমাণু হিসেবে বিরাজ করে যেমন হিলিয়াম 2 বলে কিছু আছে নাই নিয়ন 2 বলে আছে কিছু নাই আর্গন 2 বলে কিছু আছে নাই এগুলোর কোনো অস্তিত্ব নেই এগুলো সিঙ্গেল সিঙ্গেল থাকে তাহলে মনে করো এটা হচ্ছে হিলিয়ামের একটা পরমাণু এটা হচ্ছে হিলিয়ামের আরেকটা কি এখন যেহেতু এরা গ্যাসীয় পরমাণু তার মানে এরা তো নিজেদের মধ্যে কোনো বন্ধন গঠন করবে না তার মানে এদের পরমাণুর মধ্যে ওভারল্যাপ ঘটার কোনো সম্ভাবনা নাই একটার ভিতরে আরেকটা কখনোই ঢুকে যাবে না আবার এরা ধাতব বন্ধনের মতো গায়ে গায়েও টাচ করে লেগে থাকবে না কারণ গায়ে গায়ে লেগে থাকলে ওরা ধাতব বন্ধনের মতো হয়ে যাবে তার মানে এক্ষেত্রে পরমাণুটা একটু দূরত্ব মেনটেন করে থাকবে বুঝতে পারছো ডিসটেন্স মেনটেন করে থাকবে ধরো এই কলমটা যদি একটা গ্যাসের অণু হয় তাহলে আরেকটা গ্যাসের অণু কোথায় থাকবে এটাও থাকতে পারে একটা ডিসটেন্স থাকবে দেখো লাস্টে একটা ডিসটেন্স মাত্র দেখো ফাঁকা স্পেস ওকে তাহলে এই দুটো পরমাণুর যে নিউক্লিয়াস তাহলে দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি ডি এর যে অর্ধেক সেটা এক্ষেত্রে কি হবে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস ডি হচ্ছে আমাদের আন্তঃনিউক্লিয়ার দূরত্ব ডি এর অর্ধেক হচ্ছে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস এই ক্ষেত্রে আমাদের বলতো এইখান থেকে শুরু করে একটু পর্যন্ত হচ্ছে ডি পুরোটা ডি আর এইখান থেকে শুরু করে একটু পর্যন্ত হচ্ছে আর এ আবার এইখান থেকে শুরু করে একটু পর্যন্ত কি আর বি তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ডি এর মানটা আর এ প্লাস আর বি থেকে কি হবে বড় হবে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ঠিক আছে বা বড় তো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধটা কোথায় আসতে পারে এইখানে না পরমাণুর বাইরে মাঝ বরাবর কোথাও আসবে এবার ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের মানটা কিন্তু পরমাণুর প্রকৃত ব্যাসার্ধ অপেক্ষা বড় আসতেছে আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের সমযোজী ব্যাসার্ধের ক্ষেত্রে কি হয় সমযোজী ব্যাসার্ধের মান পরমাণুর প্রকৃত ব্যাসার্ধ থেকে কি ছোট হয় সমযোজী ব্যাসার্ধের মান পরমাণুর প্রকৃত ব্যাসার্ধ অপেক্ষা ছোট হয় ধাতব ব্যাসার্ধের মান পরমাণুর প্রকৃত ব্যাসার্ধের সমান হয় আর ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের মান পরমাণুর প্রকৃত ব্যাসার্ধ অপেক্ষা বড় হয়
আসলে ব্যাসার্ধ বের করার কোনো যুক্তি